আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সারা দেশে টিকাদান। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ের পথে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। অনিয়মের অভিযোগ বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাতের। যুক্তরাজ্য থেকে আসা 28 প্রবাসী করোনা আক্রান্ত শনাক্ত হওয়ায় একদিন পরই নেগেটিভ প্রমাণিত হয়েছেন 25 জন। এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রত্যাহার করা হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেওয়া হবে নতুন সিলেবাস, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া হত্যা মামলার ময়না তদন্তকারী চিকিৎসক সহ আরও 4 জনের সাক্ষ্য গ্রহণ। এ নিয়ে 171 সাক্ষীর মধ্যে সাক্ষী দিলেন 47 জন। 40তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ, পাশ করেছেন 10,964 জন। এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার সাক্ষী গ্রহণ ফের পেছালো। বুধবার সাক্ষ্য দিতে আসেননি বাদীপক্ষের সাক্ষীরা। করোনায় সারা দেশে আরও 17 জনের প্রাণহানি। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,072 জনে। সিলেট বিভাগে 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হওয়ার চেয়ে বেশি সংখ্যক আক্রান্ত শনাক্ত। 1 সপ্তাহ ধরে কেউ মারা না যাওয়ায় স্বস্তি। মৌলভীবাজারের জুড়িতে বেসরকারি সংস্থা CNRS সূচনা প্রকল্পের উদ্যোগে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত। যথাযোগ্য মর্যাদায় ভারতের 72তম প্রজাতন্ত্র দিবস পালন করল বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকাল 4:08 রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নির্বাচিত নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে 5 জনকে টিকা দেওয়া হয়। এরপর আরও কিছু নির্বাচিত মানুষকে টিকা দেওয়ার কথা। টিকাদান কর্মসূচি শুরুর মাধ্যমে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশে আরও এক ধাপ এগিয়ে গেল। একই সঙ্গে টিকার মাধ্যমে করোনা মহামারী মোকাবেলার বৈশ্বিক প্রচেষ্টার যুক্ত হলো বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর 5টি হাসপাতালে প্রথম সারির 5 শতাধিক স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও বৃহস্পতিবার স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল। আগামী 7 ফেব্রুয়ারি 64 জেলায় ব্যাপক ভিত্তিক টিকাদান শুরু হবে। করোনার টিকাদান কতদিন চলবে তা এখনও কেউ নিশ্চিত করতে পারেননি। টিকার সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। উদ্বোধনের পর দেশের মানুষকে টিকা পেতে অনলাইনে নিবন্ধনের জন্য অ্যাপ ব্যবহার করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারাও টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে তালিকাভুক্ত হতে পারবেন। দেশে সংক্রমণ পরিস্থিতি যখন অনেকটাই কমে এসেছে তখন টিকা দেওয়া শুরু হলো। তবে বাংলাদেশ সহ সারা বিশ্বে এখনও করোনা মহামারী পরিস্থিতির মাধ্যমে আছে। কোনো দেশে পুনরায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে। কিছু দেশে বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে লকডাউন দেওয়া হচ্ছে। কোনো দেশে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইনের বিস্তার দেখা দিচ্ছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন দেশের মানুষকে টিকার আওতায় আনা তাৎপর্যপূর্ণ ঘটনা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রাথমিকভাবে যেসব কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে তাতে মেয়র পদে বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন থেকে বিপুল ব্যবধানে এগিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। রাত 8টা পর্যন্ত 735টি কেন্দ্রের মধ্যে 124টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী 39,121 ভোটে এগিয়ে রয়েছেন। 124 ভোট কেন্দ্রে রেজাউল করিম চৌধুরী নৌকা প্রতীক পেয়েছেন 44,274 ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন 5,153 ভোট।
মেয়র পদে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ও বিএনপির শাহাদাত হোসেন ছাড়াও মেয়র পদে লড়েছেন আরও 5 প্রার্থী। এছাড়া 39টি সাধারণ কাউন্সিলর ও 14টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন 237 জন। বুধবার সকাল 8টা থেকে নগরের 735টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন শুরু হয় ভোট গ্রহণ। সহিংসতা, প্রার্থীদের সমর্থকদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া এবং কেন্দ্রে ফাঁকা পড়ে থাকার মধ্যে দিয়ে শেষ হয় বিকেল 4টায়। ভোট শুরু হওয়ার 2 ঘন্টা পর সকাল 9টার দিকে নগরের চকবাজার টিচার্স ট্রেনিং কলেজে ভোট দিতে এসে ভোট নিয়ে বিস্তর অভিযোগ তুলেন বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। তিনি জানান, কেন্দ্রগুলো থেকে তারা এজেন্টদের মেরে বের করে দেওয়া হয়েছে, তার ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রে কেন্দ্রে বাইরে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী ও বহিরাগতরা। শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে শাহাদাত বলেন, আমি একজন রাজনীতিবিদ, ছোটকাল থেকে ছাত্র রাজনীতি করে এই অবস্থায় উঠে এসেছি। নির্বাচন আমি শেষ পর্যন্ত দেখে ছাড়ব। তাদের নগ্নতা আমি সারা বিশ্বকে দেখিয়ে দিব, তারা কত নগ্ন ও নির্মম হতে পারে। যুক্তরাজ্য থেকে আসা 28 প্রবাসী করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার একদিন পরই 25 জন নেগেটিভ প্রমাণিত হয়েছেন। এ নিয়ে দেখা দিয়েছে ধূম্রজাল। দ্বিতীয় দফা পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হওয়াদের হাসপাতালে কেবিনে আইসোলেশনে রাখা হয়েছে, বাকিদের রাখা হয়েছে ওয়ার্ডে। তবে নেগেটিভ হিসেবে শনাক্ত হওয়াদের বিষয়ে সিদ্ধান্ত নিতে আইইডিসিআর এর রিপোর্টের অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা। আইইডিসিআর বুধবার ওই প্রবাসীদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে। গেল 21 জানুয়ারি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেটে পৌঁছান 157 জন প্রবাসী। তাদেরকে হোটেলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। এরপর 72 ঘন্টার মধ্যে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় সিলেটের বেসরকারি প্রতিষ্ঠান সীমান্তিকের ল্যাবে। সোমবার ফলাফলে দেখা যায় 28 প্রবাসী করোনা পজিটিভ। এ নিয়ে তোলপাড় শুরু হয়। পরদিন মঙ্গলবার ফের নমুনা সংগ্রহ করা হয় প্রবাসীদের। এবার পরীক্ষা করা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে। এই পরীক্ষায় 25 জনই নেগেটিভ প্রমাণিত হন, পজিটিভ হন বাকিরা। মাত্র একদিনের ব্যবধানে 2 ল্যাবে 2 ধরনের ফলাফল আসা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়। উদ্বৃত্ত পরিস্থিতি নিয়ে বুধবার বৈঠকে বসেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এবং সিলেট সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা। এদিকে 28 প্রবাসী করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হওয়ার খবরে মঙ্গলবার আইইডিসিআর এর 60 সদস্যের একটি দল সিলেটে আসে। বুধবার এই দলটি এসব প্রবাসীদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে। অনুষ্ঠিত বৈঠকে আইইডিসিআর এর রিপোর্ট না আসা অবধি এসব প্রবাসীদের হাসপাতালে রাখার সিদ্ধান্ত হয়। এদিকে একদিনের ব্যবধানে পজিটিভ ব্যক্তিদের নেগেটিভ শনাক্ত হওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়াচ্ছে সিলেটে। এরই প্রেক্ষিতে বুধবারের বৈঠকে আপাতত বেসরকারি প্রতিষ্ঠানে যুক্তরাজ্য থেকে আসা প্রবাসীদের নমুনা পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। এছাড়া আইইডিসিআর এর রিপোর্টে যদি বেশিরভাগ নেগেটিভ ফলাফল আসে, তবে সীমান্তিকের পরীক্ষার বিষয়টি নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত হয়েছে। এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রত্যাহার করা হবে। আগামী 7-8 ফেব্রুয়ারি নতুন সিলেবাস দেওয়া হবে। এসএসসির ক্ষেত্রে 60 দিন এবং এইচএসসির ক্ষেত্রে 84 দিনে যতটুকু পড়ানো হবে ততটুকুর মধ্যে পরীক্ষা হবে। বুধবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এমন কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তিনি বলেন, স্কুল কলেজ খেলার পর টেস্ট, প্রি টেস্ট, মক টেস্ট, মডেল টেস্ট কোনো নামেই এখন কোনো পরীক্ষা নিতে পারবেন না, শুধু ক্লাস হবে। ক্লাসে শ্রেণী শিক্ষক পরীক্ষা নিতে পারবেন, এর জন্য কোনো ফি নেওয়া যাবে না। এরপরও যদি কোনো শিক্ষক টেস্ট পরীক্ষা নিতে চায়, তখন আমরা অবস্থা দেখে প্রয়োজনে নতুন সিদ্ধান্ত দেব। বৈঠক সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের এনসিটিবির যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছিল তা নিয়ে বিতর্ক আছে। অভিভাবকদের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়েছে। সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া হত্যা মামলার ময়নাতদন্তকারী চিকিৎসক সহ আরও 4 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবিরের আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে জানিয়েছেন আদালতের পিপি সরোয়ার চৌধুরী আবদাল। আদালতে সাক্ষ্য দেন শাহ এস এম কিবরিয়ার ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ, ঘটনা তদন্তের প্রত্যক্ষদর্শী রহমত আলী, আব্দুল মতিন ও ইমাম আলী। এ নিয়ে ওই মামলায় মোট 171 জন সাক্ষীর মধ্যে 47 জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। সাক্ষ্য গ্রহণকালে মামলার আসামির মধ্যে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের সাবেক মেয়র জি কে গৌস সহ 19
আসামি উপস্থিত ছিলেন। এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে আগামী 3 মার্চ। 2015 সালের 30 সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ SM কিবরিয়া সহ 5 জন। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা করেন। 1996 থেকে 2001 মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া। 3 দফা তদন্তের পর 2014 সালের 21 ডিসেম্বর আরিফুল হক চৌধুরী GK গৌস ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 11 জনের নাম যোগ করে 32 জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন এ মামলার তদন্ত কর্মকর্তা CID সিলেট অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মেহেরুন্নেসা পারুল। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আমাদের সিলেটের কৃতি সন্তান তথা বাংলাদেশের কৃতি সন্তান ডক্টর SM কিবরিয়া এবং এই সুরঞ্জিত সেনগুপ্ত এই 2টা মামলাতেই আমরা আজকে সাক্ষ্য গ্রহণ করেছি। আপনারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের 23/5 এবং দ্রুত বিচার 11/6 2টা মামলাতে ডাক্তার সহ মোট 4 জন সাক্ষী দুইটি ইয়েতেই আপনার সাক্ষী নেওয়া হয়েছে। 40তম BCS পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় চূড়ান্তভাবে 10,964 জন পাশ করেছেন। বুধবার পাবলিক সার্ভিস কমিশনের এক সভায় ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন PSC চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন। তিনি বলেন, কমিশনের সভায় 40তম BCS এর লিখিত পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে 10,964 জন চূড়ান্তভাবে পাশ করেছেন। PSCর ওয়েবসাইটে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে ফল জানা যাবে। তিনি জানান, কমিশনের সভায় 40তম BCS এর মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী 16 ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু করা হবে। সিলেটের MC কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলা সাক্ষ্য গ্রহণ ফের পিছিয়েছে। বুধবার নির্ধারিত দিনে সাক্ষীরা অনুপস্থিত হওয়ায় সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি। এর আগে 24 জানুয়ারি ধার্য তারিখে সাক্ষীদের অনুপস্থিতির কারণে সাক্ষ্য গ্রহণ হয়নি। মামলার 51 জন সাক্ষীর মধ্যে বুধবার 5 জনের সাক্ষী দেওয়ার কথা ছিল। বুধবার সকাল 11টা সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুহিতুল হকের আদালতে মামলার 8 আসামিকে কারাগার থেকে এনে হাজির করা হয়, কিন্তু কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি বলে জানিয়েছে ট্রাইব্যুনালের PP রাশেদা সাইদা খানম। তিনি জানান, মামলায় প্রথমে বাদীপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা, তবে নির্ধারিত 2 তারিখে বাদীপক্ষ সাক্ষীদের হাজির করতে পারেননি। এদিকে বাদীপক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী বলেন, MC কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় 2টি পৃথক মামলা হয়েছে। গেল 24 জানুয়ারি আদালতে এই 2টি মামলা একসাথে বিচার কাজ শুরু করার আবেদন করা হয়েছিল, কিন্তু বিচারক এই আবেদন খারিজ করে দেন। এরপর আমরা এই আবেদন নিয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছি। উচ্চ আদালতে বিষয়টি সুরাহা না হওয়ার সাক্ষীদের হাজির করা হয়নি। তিনি জানান, ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের আগে তার স্বামীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছিল। এই ঘটনায় ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগে আরও একটি মামলা হয়। ধর্ষণ মামলার 8 আসামি ওই মামলার আসামি। এতে ধর্ষণ মামলার সাক্ষীদেরকেও সাক্ষী রাখা হয়েছে। একই ঘটনার পৃথক 2টি মামলায় 2টি আদালতে চললে বিচার কার্য বিলম্বিত হতে পারে। এছাড়া সাক্ষীদের 2 জায়গায় সাক্ষ্য দিতে হবে এবং বিচারও প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিবে। তাই আমরা 2 মামলা একই আদালতে একই সাথে চালানোর আবেদন করছি। গত 17 জানুয়ারি চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলার অভিযোগ গঠন করেন আদালত। এর আগে গত 3 ডিসেম্বর সিলেটের মুখ্য মহানগর হাকিম আবুল কাশেমের আদালতে 8 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য। এতে সাইফুর রহমানকে প্রদান করে 6 জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণে জড়িত থাকা এবং অপর 2 জনের বিরুদ্ধে ধর্ষণের সহায়তার উল্লেখ করা হয়েছে। গত বছরের 25 ডিসেম্বর রাতে সিলেটের MC কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ গণধর্ষণের শিকার হন এক নারী। কলেজের গেট থেকে স্বামীসহ তাকে ধরে ছাত্রাবাসে এনে স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ করে ছাত্রলীগের কর্মীরা। বাদীপক্ষ সাক্ষী না দিয়ে তারা চাচ্ছে যে দণ্ডবিধি আইনে যে চার্জশিট হয়েছে ওই চার্জশিট আর বিচার নারী শিশুর 2টা চার্জশিটের বিচার একত্রিত
এটা আদালত মানে না, গত তারিখে মানে না, এটার এগেনস্টে তারা হাইকোর্ট যাবে। হাইকোর্ট মহামান্য হাইকোর্টের আদেশ অপেক্ষায় আজকে সময় দেওয়া হচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে 17 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 8 জন পুরুষ ও 9 জন নারী। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,072 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই সময়ের মধ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন আরও 528 জন। আর দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,33,444 জনে। গেল 24 ঘন্টায় দেশব্যাপী 200টি ল্যাবরেটরিতে 15,932টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 15,720টি নমুনা। আর এ নিয়ে দেশে মোট 36,508টি নমুনা পরীক্ষা করা হলো। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 509 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,77,935 জন। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হওয়ার চেয়ে বেশি সংখ্যক আক্রান্ত শনাক্ত হয়েছেন। তবে স্বস্তির খবর হচ্ছে গেল প্রায় এক সপ্তাহ ধরে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউই মারা যাননি। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-19 কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় গেল 24 ঘন্টায় সিলেটে আরও 36 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে 29 জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে মৌলভীবাজারের 5 জন, সুনামগঞ্জের 1 জন রয়েছেন। এছাড়া একজন আক্রান্ত রয়েছেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একই দিনে সিলেট বিভাগে 22 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের মধ্যে 19 জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি 3 জন রোগী সুনামগঞ্জের। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্র জানা যায়, বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,963 জনে। এর মধ্যে সিলেট জেলার অর্ধেকেরও বেশি 9,524 জন। এছাড়া সুনামগঞ্জের 2,533 জন, হবিগঞ্জের 1,980 জন এবং মৌলভীবাজারের 1,926 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে 4 জেলায় 61 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের 56 জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতাল ও মৌলভীবাজারে 5 জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 15,050 জন করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুবরণ করেছেন 272 জন। মৌলভীবাজারের জুড়িতে বেসরকারি সংস্থা CNRS সূচনা প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম। প্রকল্পের উপজেলা সমন্বয়ক সৈয়দ আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা MA মুঈদ ফারুক। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সূচনা প্রকল্পের কনসোর্টিয়াম ম্যানেজার কাজী আলম, হেলেন কেলার ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়ক আবু হান্নান, সহকারী প্রকল্প সমন্বয়ক সৌরভ কান্তি রায়, ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের FDO মোহাম্মদ হাবিবুর রহমান, HKI প্রতিনিধি মোহাম্মদ মতিউর রহমান, IDE বাংলাদেশের হেলাল উদ্দিন। যথাযোগ্য মর্যাদায় ভারতের 72তম প্রজাতন্ত্র দিবস পালন করেছে বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা। মঙ্গলবার সকালে করিমগঞ্জ সুতারকান্দিতে সংস্থার কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ইমামগঞ্জ দারুল উলুম শেখ আহমদ আলী রহমতুল্লাহ ট্রাস্টের নায়েবে মোহতামিম মাওলানা নুরুদ্দিন জাহাঙ্গীর, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক HM আমির হোসেন, নজরুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ তাজ উদ্দিন চৌধুরী। প্রজাতন্ত্র দিবস ও দেশের বীর শহীদদের স্মরণে বক্তব্য রাখেন HM আমির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আয়েশা বেগম, শামসুল হক চৌধুরী, জয়নুল আহমদ চৌধুরী, আবু সুফিয়ান সিদ্দিকী চৌধুরী ও নুরুল হক চৌধুরী। এদিকে করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার পদাধিকারীরা। সেখানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ অতিথিদের হাতে সংস্থার ক্যালেন্ডার তুলে দেন নেতৃবৃন্দ। বিকেলে সুতারকান্দি ক্লাব আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন সর্বধর্ম সমন্বয়ক সভার সাধারণ সম্পাদক HM আমির হোসেন।
এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।